ওই সময় গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। এবং হচ্ছে থানায় অকথ্য নির্যাতন করা হয়েছে আমাদের উপরে, সারা রাত খাবার দেওয়া হয় নাই, না খেয়ে রাখা হয়েছে। এখন আবার রিমান্ড শুনানির জন্য আদালতে উঠানো হচ্ছে। আমার নাম তাওহিদুল ইসলাম। অগ্নি সন্ত্রাসী আক্রমণে আজকে ধ্বংসলীলা পরিণত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা দেখেছেন শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। শিরোনামের প্রথম অংশেই মা তার সন্তানকে বাঁচাতে পারলেন না, পুলিশের গাড়ি থেকে নিয়ে গেল পুলিশ তুলে। এদিকে ছোট বাচ্চাটি তার বাবাকে ছাড়া থাকতে পারছেন না, কিন্তু বাবা কোথায়, বাবাকে পুলিশ তুলে নিয়ে গেছে। এদিকে নতুন করে আবার অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে আসছে, যেখানে ওবায়দুল কাদের সাহেব বলছেন কোনো মতেই এই হাঙ্গামাকে ক্ষমা করা যাবে না, কারণ তারা ধ্বংসত্ব চালিয়েছে বাংলাদেশে। কিন্তু কি ধ্বংসত্ব চালিয়েছে আপনারা সবাই দেখেছি। এমন কিছু শব্দ নিয়ে, এমন কিছু ভিডিও ক্লিপ নিয়ে আজকের এই মূল যে রহস্যটা উন্মোচন করতে চলেছি সেটা আপনারা দেখতে পাবেন। তবে বিশেষ করে সবচাইতে কষ্টদায়ক সেই ছোট বাচ্চাটা যখন চিৎকার করে বলছে, বাবা আমি তোমাকে ছাড়া ঘুমাতে পারছি না, আমার বাবাকে ছেড়ে দিন, আমি বাবাকে ছাড়া ঘুমাতে পারছি না। একজন অসহায় মা যখন পুলিশের গাড়ির পিছনে টেনে ধরছে নিজের সন্তানকে, তবুও পারেনি, মা পারে নাই। চলুন আমরা সে কিছু দৃশ্য দেখে আসি। তাহলে আপনারা জানেন যে অর্জনগুলো বাংলাদেশকে বিশ্ব দরবারে প্রশংসিত করেছে, সম্মানিত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই অর্জনগুলো আজকে অগ্নি সন্ত্রাসী আক্রমণে আজকে ধ্বংসলীলা পরিণত হয়েছে। আজ বাংলাদেশের স্বাধীনতার আদর্শ আক্রান্ত, বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল্যবোধ আক্রান্ত, আমাদের অনধ্বনি জয় বাংলা আক্রান্ত। বঙ্গবন্ধু সারা জীবনের অর্জন, ৭১-এর মহাবিজয়, এ বিজয় আজ আক্রান্ত। এই বাংলাদেশে বঙ্গবন্ধু স্বাধীনতা অর্জনের পর মুক্তির সংগ্রামের কাণ্ডারী শেখ হাসিনার নেতৃত্বে নির্দেশে যে অর্জনগুলো জাতি আজকে আপনার মেট্রো রেল বন্ধ কবে চালু করতে পারবো, ধ্বংসলীলা, ধ্বংসযজ্ঞ, ঢাকাবাসীর কত প্রিয় এই মেট্রো রেল পুড়ে ছাই হয়ে গেছে। আজকে সেতু ভবন, যে সেতু ভবন পদ্মা সেতু নির্মাণ করেছে, সেই সেতু ভবন আক্রান্ত। দোতলায় আমার অফিস কয়লা হয়ে গেছে, বিআরটিএ পুড়ে ছাই হয়ে গেছে নিচে। আজকে বিআরটি যে প্রকল্প, বাস আসার জন্য অপেক্ষা, সব কাজ প্রায় শেষ। বাস র্যাপিড ট্রানজিট গাজীপুরে সব
নির্মাণ কাজের অবশিষ্টাংশ ধ্বংস করে দিয়েছে। গাজীপুরে সড়ক ভবন পুড়ে ছাই, বিআরটি অফিস পুড়ে ছাই, পদ্মা সেতুর মাওয়া প্রান্ত জাজিরা প্রান্তে বারবার আগুন দেওয়ার চক্রান্ত হয়েছে। স্থানীয় জনগণ নিরাপত্তা বাহিনী প্রতিরোধ করেছে। প্রিয় ভাই এবং বোনেরা, আজ আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। যখন আমার দেশ, যখন আমার অর্জন আক্রান্ত, আমাকে আজকে এ অশুভ শক্তি মির্জা ফখরুল যখন ওদের পক্ষ হয়ে কথা বলে, একটু লজ্জা শরম নাই? এত মিথ্যাচার করতে পারে, এত মিথ্যা কথা বলে? মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার চেতনা এদের মধ্যে নেই। যদি থাকতো তাহলে। দর্শকবিন্দু, ইতিমধ্যে আপনারা দেখেছেন অবৈদুল কাদের সাহেবের কিছু বক্তব্য শুনেছেন। সামনে আপনাদের জন্য অপেক্ষা করছে হৃদয় বিতারক সেই 2টি ঘটনা, 3টি ঘটনা, যে ঘটনাগুলা দেখার পরে আপনাদের চোখের পানি অঝরে ঝরবে। কেননা আমরা পৃথিবীতে মা সন্তানকে অনেক বেশি ভালোবাসেন, সন্তান বাবাকে অনেক বেশি ভালোবাসেন। এই সব কিছুকে মিলিয়ে বর্তমানে যে দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে, সেই দৃশ্যগুলো দেখে আপনারা নিজেকে হয়তো কন্ট্রোল হারাতে পারেন। তাই অনুরোধ করব, আপনারা খুব ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখবেন। দেখেন না মা কি চিৎকার করে সন্তানকে বাঁচানোর জন্য, দেখেন না কি চিৎকার করে সন্তান বাবাকে কাছে পাওয়ার জন্য, অথচ কারো মন কাঁদে নাই, একটা মানুষেরও মন কাঁদে নাই এই বাংলার মাটিতে। চলুন আমরা সেই দৃশ্যটায় চলে যাই, তাহলে বুঝতে পারব। যখন আমাদের দলে বাবাকে ছেড়ে যান, আমি বাবাকে থেকে থাকতে পারি না। থানায় অকথ্য নির্যাতন করা হয়েছে আমাদের উপরে, সারা রাত খাবার দেওয়া হয় নাই, না খেয়ে রাখা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন, জি, ঢাকা কলেজ ইসলামিক স্টাডিজ 4th ইয়ার, সায়েন্স ল্যাব মোড় থেকে, এই বাটার সিগন্যাল থেকে। গতকালকে সন্ধ্যার পরে বাদ মাগরিব বাসায় যাচ্ছিলাম আমরা নিউ মার্কেট থেকে, ওই সময় গ্রেফতার করে নিয়ে গেছে পুলিশ। এবং থানায় অকথ্য নির্যাতন করা হয়েছে আমাদের উপরে, সারা রাত খাবার দেওয়া হয় নাই, না খেয়ে রাখা হয়েছে। এখন আবার রিমান্ড শুনানির জন্য আদালতে উঠানো হচ্ছে। আমার নাম তাওহিদুল ইসলাম, শাহজাহানবীর। হ্যাঁ, গতকালকে সারা রাত নির্যাতন করছে, পুলিশ ফাঁড়িতে নিয়ে সারা রাত না খাওয়াই রাখছে। এখন পর্যন্ত কোনো খাবার আমাদেরকে দেওয়া হয় নাই। গতকাল সন্ধ্যায় গ্রেফতার করছে, এখন পর্যন্ত কোনো বিন্দু পরিমাণ খাবার আমাদেরকে দেওয়া হয় নাই। আপনি আমার পুরো শরীর যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আপনি আমার এই ডান পায়ের পাতাটার দিকে একবার লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন। হাঁটতে পারতেছি না, পায়ের তলি থেকে মাথা পর্যন্ত পিড়াইছে দুজনকে। বাবাকে ছেড়ে যান, বাবাকে দেখে থাকতে পারি না। বলো, আমি বাবাকে থেকে থাকতে পারি না। বাবার জন্য ধরে নিয়ে গেছে পুলিশ। বলো ম্যাডাম, আমার বাবাকে ছেড়ে দেন। অনুরোধ করে বলতেছে আমার বাবাকে ছেড়ে দেন। যাও, মাইবো আমার আবার।
এই কোটা আন্দোলন দিয়ে আরেকবার খুব স্পষ্ট হয়ে গেল যে রাজনৈতিক দলগুলো একেবারেই জনবিচ্ছিন্ন। আমি এ কারণেই বলছি যে কোটাতে আমরা যেভাবে মানুষকে মরণপণ জীবন বাজি রেখে পথে নামতে দেখেছি, সামনে যতই কোটা থাক ভেতরে এক একজনের এক এক রকম ক্ষোভ, সেটার উদ্গীরণ আমরা যেভাবে দেখেছি, কোনো রাজনৈতিক দলের আন্দোলন বা কর্মসূচিতে আমরা সেটা দেখি নাই। 1 2 হচ্ছে কোটাতে আপনি লক্ষ্য করেছেন যে স্কুল কলেজের বাচ্চারা, ইউনিভার্সিটির ছাত্ররা, তারা হাতে ঢিল, ইটের টুকরা, গুলতি এগুলো নিয়ে এসে রণক্ষেত্রে দাঁড়াচ্ছে, বুক পেতে দিচ্ছে। সাইদের ভঙ্গিটা, দাঁড়ানোর ভঙ্গিটা একটু চিন্তা করেন। সে বুক পেতে দাঁড়িয়ে গেছে গুলির সামনে। কোনো পলিটিক্যাল মুভমেন্টকে আপনি এরকম দেখেছেন এখন পর্যন্ত? মানে আমি গত কয়েক বছরের ইতিহাস বলছি, হ্যাঁ সেটার কথা বলছিলাম, সাম্প্রতিক ইতিহাস না, আমরা কিন্তু সেটা দেখি নাই। আপনি কি লক্ষ্য করেছেন যে মানুষের মধ্যে এক ধরনের কানেকশন তৈরি হয়েছে পরস্পরের মধ্যে? আমি দেখছিলাম মুগ্ধ বলে একটা ছেলে, গুলি খেয়ে ছেলেটি মারা গেছে, পানি বিলাচ্ছিল, ইউনিভার্সিটির ছাত্র, পানি বিলাচ্ছিল সে সকলের মধ্যে। এই যে এক ধরনের কানেকশন, এক ধরনের ভ্রাতৃত্ববোধ, যেখানে কোনো লিডার নাই, যেখানে কোনো লোভ নাই, যেখানে কোনো কিছু পাবার আকাঙ্ক্ষা নাই, মানে আমি জিতলে মন্ত্রী হব, এমপি হব, কিছু হব না, কিচ্ছু নাই, কিন্তু এক বুক স্বপ্ন সকলের একরকম এবং প্রত্যেকে প্রত্যেকের সাথে কানেক্টেড হচ্ছে। এই কানেকশনটা কিন্তু রাজনীতিতে নাই এবং এই কানেকশনটা একটা মানুষের সঙ্গে, একটা নাগরিকের সঙ্গে একটা নাগরিকের তৈরি হয়। এবং আপনি দলীয় ফোরামে করতে পারবেন রুমিন ফারহানা? আমি জানি না, দলীয় ফোরামে এই প্রশ্ন আমাকে করলে আমি সার্টেনলি বলবো, কিন্তু এই প্রশ্ন আমাকে করবে কিনা সেটাও আমি জানি না। আর আমি আসলে দলীয় ফোরাম, দলের বাইরের ফোরাম নিয়ে খুব বেশি আলাদা কথা বলি তা না। আমি আপনাদের সামনে যা বলছি, 18 কোটি মানুষ যা শুনতে পাচ্ছে, সার্টেনলি আওয়াজ আমার দলেও যাবে, সেখানেও হয়তো এটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু আমাকে ডাকলে আমি সেটা জবাব দেবো, কিন্তু ডাকবে কি ডাকবে না তাও আমি জানি না। তো এই আন্দোলনগুলো আসলে খুব স্পষ্ট করে দিচ্ছে এবং এই আন্দোলনে আরেকটা বিষয় খুব স্পষ্ট হয়েছে, মানুষের ভেতরে ভীষণ রকম ঘৃণা তৈরি করতে পেরেছে এই সরকারটা। একদিকে ভোট দেওয়া হচ্ছে না, একদিকে মানুষের উপর নানানভাবে জুলুম নির্যাতন চালানো হচ্ছে, একদিকে মানুষ মনে করছে কথা বললেই গ্রেপ্তার হবে, গুম হবে, ইত্যাদি ইত্যাদি। আপনি জানেন যে এই আন্দোলন চলাকালীন সময় যখন ইতিমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষায় 147 এবং গণমাধ্যমের ভাষায় 210-এর উপরে নিহত, যেখানে প্রায় 1000 খানেক মানুষ চোখ অন্ধ হয়ে গেছে, চোখে গুলি লেগেছে, যেখানে কয়েক হাজার আহত, যেখানে অনেকে পঙ্গু হয়ে গেছেন, যারা আর কোনোদিন স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন না, এরকম সময়ও 9000-এর উপর গ্রেপ্তার হয়ে গেছে। এবং এর মধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছে ফেসবুকে একটা মন্তব্য করার জন্যে বা একটা পোস্ট শেয়ার করার জন্যে। এগুলো কিন্তু খুব ভালো বার্তা দেয় না এবং সরকার কেন বুঝতে পারছে না যে এত বৈরী মানুষ নিয়ে সে 1.5 লক্ষ পুলিশ, 1000 বিজিবি এগুলো দিয়ে সে সামলাতে পারবে না। এই যে দেখেন মিশু, আমাদের এই 7-8-10 দিনের এই আন্দোলনটা, এটা দমন করতে সরকারকে কিন্তু সর্বোচ্চ মেজার নিতে হয়েছে। আইসিইউ প্লাস লাইফ সাপোর্ট, আর্মি শুধু ডিপ্লয় করতে হয় নাই, আর্মির সাথে তাকে কারফিউ জারি করতে হয়েছে। এমন যদি হতো কারফিউ জারি না করে শুধু সেনা মোতায়েন করা হচ্ছে, তাহলে বোঝা যাচ্ছে আইসিইউ সিচুয়েশন। এখন নারায়ণগঞ্জ ছাই হয়ে যেত, পুরো নারায়ণগঞ্জ চালাতে। তাহলে আপনি রাতে কি করছিলেন যখন সারা ডিআইটি গুটির এইভাবে বাইরে বাইরে? আমি তো শহরে সঠিক কম, শহরে করতেছি, সঠিক কম। এখন বন্দরে বন্দর নদীর শীতলক্ষা নদীর ব্রিজটা, ওই বন্দর দিয়ে ঘুরে 2500 শহরের লোকজনের সাথে মিশে মতিপথে যেই 5 জন আমার এখানে 6 জন জড়ো করছে, আমার এলাকার সাথে লোক ছিল বন্দরে আসে, এরিওয়াই এখানে মিক্সড আছে, গাজীপুরে আছে, কাশীপুরে আছে, আমার এলাকার বন্দরে যাই হোক। আমি আমার বক্তব্য ইনভেস্টিগেশন করা হোক, এখানে একদম ভালোভাবে আমরা একটা না বলে ইনভেস্টিগেশন করা হোক। আপনার মোট 14 বার জীবনে কেউ হাত দেয়নি যায়, ওই 12টা 2 দিন আক্রান্ত হয়েছে, বৃহস্পতিবার দিনে, শুক্রবার দিনে। পার্টি অফিসটা যেভাবে ভাঙচুর করছে আপনি গেলে দেখবেন। আমি সকাল 9টা বাজে গেছি পার্টি অফিসে, সকালে, পরে মনে হয় যে কাকা রাত শেষ হয়ে গেছে, ভাই মনে শেষ হয়ে গেছে। যেইভাবে ভাঙছে পার্টি অফিসটা ভাঙে, ওটার পাশে আমার একটা ছোট্ট উদ্যান আছে, বঙ্গবন্ধু উদ্যান। আমি একটা বোড়াল করছিলাম ওই আপনার মেটাল দিয়ে, সেই মেটাল বোড়ালটাকে একদম আলগি করে দিয়ে 2 নম্বর গেটের আগুন লাগাচ্ছে।
তারপরে এসে পাঠা কাটছে, চুলটা পাঠা কাটছে। তারপর পার্কে ঢোকার চেষ্টা করছে, ওইখানে লোকজন এসে একটা